বহুদিন পর আবরাজ নিজের গোডাউনে এলো। রাতের শেষ প্রহর। সাব্বির ভাবেনি আবরাজ খবর পাওয়া মাত্র আবার ছুটে আসবে। তার এই বিশাল গোডাউনে ৩০০-র বেশি কর্মচারী আর ১০০-র বেশি গার্ড রয়েছে। পুরোটা এরিয়া জুড়ে মানুষ। বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পেছনে ১০ থেকে ১২ জন গার্ড। সাব্বির একজনকে ইশারা করতে দুইজন গিয়ে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। আবছা অন্ধকার, তবে স্পষ্ট সব। আবরাজ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা। আবরাজ চোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে। সামনের মানুষটার মুখের ওপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো। সাব্বির একটুও চমকায় না, সে নিজেই তো ধরেছে এই মানুষটাকে। আবরাজ খুব সাবধানে পা ফেলে ফেলে সামনের দিকে এগিয়ে এলো। আবরাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। খুব বেশি বয়স না, ৩০+ হবে। খানবাড়িতে কাজ করে আজ বছর ৫ হবে। বিশ্বস্ত হয়ে উঠছিল মাত্র। কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট। আবরাজ সযত্নে ওনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপলো। সাথে সাথে আর্তনাদে ভরে উঠল পরিবেশ। আবরাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার একটা কোণ মুখে ঠেসে দিল মহিলার। এক হাত ধরে রেখেছে গার্ড, আরেক হাতে গুলি, মুখে বস্তা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিঃশব্দে আর্তনাদ। কেউ শোনে না, দেখে না, কেউ টের পায় না। যেমন টের পায়নি সে নিজের অস্তিত্ব একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসা। আবরাজ ফিরে আসে সেখান থেকে। এই হাত দিয়ে দ্বিতীয়বার কারোর ক্ষতি করা তো দূর, চিন্তাও করবে না। আবরাজ গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো। গেটের বাইরে কোনো গার্ড এলো না। সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয়। আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয়। নর্মাল ড্রেস আপ। শার্টের হাতা ফোল্ড করে কোনোর ওপর ভাঁজ করে রাখলো। স্বাভাবিকভাবে বলল, জনের সাথে কথা বলো, মিস্টার জি এর সাথে সব ডিল ক্যান্সেল, ফাইনাল করে দাও। আজ থেকে কোনো কন্টেইনার শিপ আবরাজ খান তাকে দেবে না। আজীবনের জন্য এটা নিষিদ্ধ করলো আবরাজ খান। সাব্বির প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল। কিন্তু এতে শুধু মিস্টার জি এর ক্ষতি হবে না, আবরাজ খানেরও হবে। এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে। সে যখন এসব ভাবনায় মত্ত, আবরাজ খান আবার বলল, এখানে সকল শ্রমিকদের বলে দেবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাইরে যাবে না। এখান থেকে যেসব পণ্য আগে বাইরে যেত তা সব দেশে থাকবে। নতুন কোম্পানি স্টার্টের ফার্স্ট স্টেপ। ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল। বসে আছে পুরুষটা। ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রথমে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, আবরাজ কি ঘুমায়নি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করলো। মুস্কি হেসে জিজ্ঞাসা করলো, এত দ্রুত উঠে গেল আমার ফুল? গত পরশু থেকে শুয়ে বসে দিন কাটছে আমার আবরাজ। ফিজা উঠে বসতে বসতে বলল। আবরাজ মাথা নেড়ে বলে, আই সি। তো কি করা যায় এখন? আপাতত কিছু না, ফ্রেশ হব আমি। আবরাজ বউকে একা ছাড়ার পাত্র নাকি? নিজে খুব সাবধানে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে দিয়ে এলো। ফিজা একটু অবাক হয় না, অস্বস্তি লাগে না, স্বাভাবিক এটা। আবরাজ কাল থেকে তাকে নিচে হাঁটতেও দিচ্ছে না। মনে হচ্ছে যেন মাটিতে রাখলে পিঁপড়া ধরবে আর মাথায় নিলে উকুন। ফিজার মন গহীনে ফাঁকা লাগে, বুক হাহাকার করে ওঠে। ইস, আবরাজ নিশ্চয়ই নিজের অস্তিত্ব আসার খবরে খুশিতে পাগল হয়ে যেত। এখনই এমন করছে, তখন নিশ্চয়ই আরো পাগলামি করত। ফিজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন যে হলো এমন? ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চুল শুকাবার আগেই ইলা বেগম হন্ততন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে। আরেকজন সার্ভেন্টও আছে, তবে প্রতিদিন যে মহিলা ফিজাকে খাবার দিত সে না। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা, নর্মালি নিল। যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের, সেই জন্য এটা তেমন ভাবার বিষয়ও না। ইলা বেগম খাবার দিয়ে ফিজার ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেল। আবরাজ ফিজাকে খাইয়ে দিয়ে নিজেও দ্রুত খাবার শেষ করলো। রেডি হয়ে ফিজার সামনে এসে দাঁড়ালো। বউয়ের কপালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, অফিসে যেতে হবে সুগন্ধি ফুল, ৩-৪ দিন হয় যায়নি। আপনি টেনশন করবেন না, আমি এখন সুস্থ আছি। ফিজার কথায় আবরাজ স্বস্তি পায়। আজ ৩ দিন পর বউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল, তার মন ফুরফুরে হয়ে গেল। গম্ভীর মুখে রসাত্মক কথা শোনা গেল, বাট আমাকে সামলানোর মতো না। বলতে বলতে হাতটা রাখলো মেয়েটার ঘাড়ে। ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকালো। পুরুষটার মতিগতি সুবিধা ঠেকাচ্ছে না। যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে, ফিজা গম্ভীর স্বরে ডাকলো, আবরাজ। বলো সুগন্ধি ফুল। শান্ত মাদকাসক্ত স্বরে বলল আবরাজ। ফিজা দুর্বল শরীর, তবুও ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতে পারে না। শরীর জুড়ে কেমন শীতল স্রোত বয়ে যায়। আবরাজ বউয়ের কাঁধ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসিয়ে সরে এলো। ৩ দিনের অসুস্থতায় বউয়ের ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়েছে, কেমন নির্জীব নিষ্ক্রিয় দেখাচ্ছে। আবরাজ থুতনিতে হাত রেখে ঠোঁটের ওপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিজা বড্ড লজ্জায় পড়ল।
কতদিন সে নিজের যত্ন করছে না। নিজের কেমন লাগলো, যেখানে সর্বদা আবরাজ পরিপাটি চকচকে জিনিস পছন্দ করে সেখানে তার ঠোঁটে চুমু খাওয়া পুরুষ নিশ্চয়ই বাধ্য হয়ে চুমু খেলো। কিন্তু ফিজার ভুল ভাঙতে খুব বেশি সময় লাগলো না। আবরাজ পরপরই দীর্ঘ এক চুম্বন করে বউয়ের ওষ্ঠদয়ে। ফিজা মুখের ভেতর ঠোঁট পুড়ে নিতে আবরাজ বিরক্ত হয়ে সরে এলো। ভুরুজোড়া কুচকে জিজ্ঞাসা করলো, হোয়াট? রাতে আমি নিজে গুছিয়ে রাখবো। ফিজা মিনমিন করে বলে। আবরাজ সাথে সাথে প্রশ্ন করে, এখন কি? ফিজা কিছু বলে না। আবরাজ বইয়ের মতিগতি বোঝার চেষ্টা করে, বুঝতে পারে না সে। ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে, পরপরই আবার আঁকড়ে ধরল বউয়ের অধর। ফিজা এবারও ছোটাছুটি করলো। আবরাজ এবার ছাড়ল না। নিজের কাজ শেষ হতে সরে এলো। দুই হাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল। চোখে চোখ রেখে স্থির দৃষ্টি করে বলে উঠল, তুমি আবরাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। এর বাইরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই সুগন্ধি ফুল। ফিজা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো বোধ হয়। সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসছে মনে? আবরাজ খান তার রূপের মোহে নয়, তাকে সত্যিই ভালোবাসে? উত্তর নেই, দেয়নি এই পুরুষ উত্তর। আবরাজ এরপর গাঢ় চুমু খেয়ে বউয়ের কপালে বেরিয়ে এলো অফিসের উদ্দেশ্যে। ফিজা চিন্তায় মগ্ন। সত্যিটা কি? সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে, নাকি শুধুমাত্র অভিনয়? মেহরিনের ঘুম ভাঙল সকালে 8:30টায়, তাও আবার শাশুড়ির ডাকে। খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকেই চলেছেন অস্থির হয়ে। মেহরিন উঠে বসল দ্রুত। ঘুম ভেঙে বোঝার চেষ্টা করলো এটা ওর শাশুড়ি। অস্থিরতা বাড়ল বই কমল না। অপরাধে মেয়েটার মাথা নুয়ে আসে। ইলা বেগম ভালো মানুষ, মেহরিন জানে, তবুও স্বল্পভাষী ভীতু স্বভাবের মেহরিন একদম স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলছে। লজ্জার ব্যাপার এটা মেহরিনের দৃষ্টিতে। মিনমিন করে বলল, সরি আন্টি। কেন? ইলা বেগম ভুরুকুসকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। মেহরিন ফ্যাল করে তাকিয়ে থাকে। ইলা বেগম তাগাদা দিতে মেহরিন ওয়াশরুমে গেল। ইলা বেগম মুস্কি হেসে রুম থেকে বেরিয়ে এলো। ফিজা সারাদিন নিচে আসতে পারেনি, রুমে শুয়ে বসে দিন কেটেছে। মেহরিন ইলা বেগম সঙ্গ দিয়েছে। আবরাজ সময় সময় ফোন করেছে। মহিতা বেগম দুপুরে চলে গিয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না। ফিজা সন্ধ্যায় মেহরিনকে বলে কয়ে নিচে আসার জন্য রাজি করালো। ধীরে ধীরে হেঁটে এসে সোফায় বসলো। রোজকার ন্যায় সন্ধ্যায় কলিং বেল বাজলো। সার্ভেন্ট দরজা খুলে দিল। মিলন খান এসেছে। হাতে করে সব সময়ের মতো পুত্রবধূর জন্য বাইরে থেকে ভাজা পোড়া নিয়ে এলো। এসেই পলিথিন খুলে নিয়ে বসলো। মেহরিন বোনের পেছনে দাঁড়িয়ে গরম গরম পাকোড়া হাতে তুলে নিয়ে ফিজাকে দিল। ফিজা মুস্কি হেসে হাতে নিল সেটা। মিলন খান দেরি করে না, টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেলো। এরপর মেহরিনের হাতেও দিল। মেহরিন একটু অপ্রস্তুত হলো। আজ মিলন খানই তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে গিয়েছে। মেহরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল, আমার 2টা আম্মা। মেহরিনের বড্ড প্রশান্তি এলো মনে। সে বাবার আদর স্নেহ মমতা কিছুই পায়নি। এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে পেয়ে। মিলন খান যেতে একজন সার্ভেন্ট এলো। ইলা বেগমও এলো। 3জন চা হাতে আড্ডায় বসলো। ফিজা বেশ অবাক হলো। প্রতিদিন তাদের যে চা দেয়, তাকে যেই সার্ভেন্ট রুমে খাবার দিত, সেই মহিলাকে আজ একবারও দেখলো না সে। ফিজা ইলা বেগমকে জিজ্ঞাসা করলো, আম্মু সুমি আপাকে দেখলাম না আজ, উনি কি ছুটিতে? আর বলিস না, কাল রাতেই নাকি গ্রামে চলে গেছে, আর কাজ করবে না। ফিজা ছোট করে জবাব দিল, ও। এরপর আর কোনো কথা হলো না এই ব্যাপারে। গাড়ি চলে। আব্রাহাম আবরাজ দুজনই গাড়িতে বসে। আবরাজের কোলের ওপর ল্যাপটপ। আবরাজ কিছু দেখছে, তবে ভদ্রতার খাতিরে আব্রাহাম সেদিকে তাকায় না। আব্রাহাম সিটে মাথা এলিয়ে রাখা অবস্থায় বলে উঠল, ভাইয়া। হ্যাঁ বলো। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলল। আব্রাহাম বলল, তুমি ওখানে না যাও, যেতে হবে। আবরাজের সোজা সাপটা জবাব। আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল, জুনায়েদ এখনো এখানে রয়েছে। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করলো। এবার ঘাড় বাঁকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সুগন্ধি ফুল নিজেকে সেভ করতে জানে। আমার জন্য আমার সুগন্ধি ফুল নিজেকে আগলে রাখবে। আবরাজ যখন বাড়ি ফিরল, তার বউ তখন লিভিং রুমে বসে। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে একবার, এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, নিচে নিয়ে এসেছে কে ওকে? ইলা বেগম আর চোখে চাইল ফিজার দিকে। নিচে তিনি নিয়ে আসেননি, ইচ্ছাও ছিল না নিয়ে আসার, তবে ফিজার বারবার বলাতে তিনি না করতে পারেনি। মেহরিনও চুপ। ফিজা কেউ কিছু বলার আগে নিজ থেকেই জবাব দিল, আমি এসছি আবরাজ, কেউ নিয়ে আসেনি। আপনি খাবেন এটা? একটা দেই? বলতে বলতে একটা পাকোড়া হাতে উঠে এলো। আবরাজ মুখ ঘুরিয়ে নিল। প্যান্টের পকেটে হাত গুজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিজের রুমে। ফিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। এবার নিজের মুখে পুরে নিল সেটা। আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো। পেছনে ইলা বেগম। রুমের সামনে রেখেই তিনি চলে গেল। ছেলের মতিগতি ভালো নয়। ফিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল। আবরাজ নেই রুমে, ওয়াশরুমে। সে বেরিয়ে এলো 10 মিনিট পর। এসে কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করলো।
আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল, সেটাতে হালকা গোলাপি রঙের টাওয়ালটা এক টানে খুলে প্যান্ট পরে নিল। ফিজা ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকা জরুরি, যা এই পুরুষের মধ্যে বিরল। ফিজা যখন আবরাজের দিকে তাকালো তখন দেখলো আবরাজ শার্টও পরে নিয়েছে, চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছে। ফিজা বোঝে না কোথায় যাচ্ছে আবরাজ, কেনই বা যাচ্ছে, তাকে কিছু বলেও নি। ফিজা জিজ্ঞাসা করলো, আপনি কোথাও যাচ্ছেন? কোথায়, আগে বলেননি তো। আবরাজের নির্লিপ্ত কণ্ঠে ফিজার বুক দুরু দুরু শুরু হলো। অস্থির লাগে, তবুও নিজেকে সামলে প্রশ্ন করে। আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল, গত 4 বছর যেখানে ছিলাম। এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ? তাহলে ভালোবাসেন না আমায়? আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে। এরপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে। ফিজা চমকে উঠল, তার অন্তরাত্মা কাঁপে। এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ? এতটা পাষাণ নয় আবরাজ, তবুও মেয়েটা ভয়ে আছে। এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। আবরাজ ফিজার ভাবনার মাঝে কপালে চুমু খেলো। একদম শান্ত নিস্তেজ গলায় ডাকলো, সুগন্ধি ফুল। ফিজা কথা বলতে পারে না, গলা কাঁপছে। এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি। এভাবে একদম মানাচ্ছে না এই অসভ্য পাষণ্ড আবরাজ খানকে। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল। আচমকাই এমন ঘটনায় একটু হকচকিয়ে গেল ফিজা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথে ধরে রাখলো। ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করলো। কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটাকে বড্ড ফাঁকা মনে হলো। আবরাজ এর মধ্যে বলে উঠল, তোমায় কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল। নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগলো। সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখলো, আঁকড়ে ধরলো নিজের সাথে। অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এমন কথা বলছেন, কি হয়েছে আমার? আবরাজ চোখ বন্ধ করে ঢোক গিলে নিল। নিজেকে সামনে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বউয়ের চুলের ভাঁজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মোলায়েম স্বরে বলল, একা থাকা যায় না তো। খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে। আবরাজ খানের সুগন্ধি ফুল। ফিজা আবরাজের কথায় না হেসে পারল না। কি অদ্ভুত সব কথাবার্তা, ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে। আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে, যেতে হবে, 10টায় ফ্লাইট, অপেক্ষা করে থাকবো। ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে। আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে, ফোলা গালে। অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন। আবরাজের ভালো লাগে। চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র। হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে, কিন্তু সর্বশেষ সেটা আর কপালে সইল না। আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল, আমার জন্য। ফিজা মৃদু হেসে মাথা নাড়ল। বুকের ভেতর রক্তক্ষরণ, অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়া সেই ব্যক্তিগত পুরুষটাকে। আবরাজের লাগেজটা এসে সাব্বির বাইরে থেকে নিয়ে গেল। ফিজা আবরাজের পেছনে আসতে নিলে আবরাজ বলে উঠল, একদম নড়বে না, নিচে একদম যাবে না। আম্মু নয়তো মেহরিন থাকবে সাথে, কিছু প্রয়োজন হলে তাদের বলবে, নয়তো সার্ভেন্ট ডাকবে। নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি। ফিজা আবার বিছানায় বসে গেল। আবরাজ শেষবারের মতো বউয়ের কপালে আবার চুমু খেলো। এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করলো। ফিজা ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে রইল। রাত অনেক হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। সব দিক গুছিয়ে ইলা বেগম ফিজার রুমে এলো। খাবার দিয়েছিল, তারপর আর আসা হয়নি। এখন এসে দেখলো মেহরিন বসে আছে। ইলা বেগম অবাক হলো, মেহরিন রুমে না গিয়ে এখানে বসে? আব্রাহামের সাথে আবার ঝামেলা হলো নাকি, কে জানে। যদিও আব্রাহাম মেহরিন দুজনই শান্ত, তারপরও আব্রাহাম আবার রাগীও বটে। কিন্তু মেহরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই। মেহরিন বোনের সাথে থাকতে এসছে। এক পর্যায়ে মেহরিন বলে উঠল, আন্টি আমি থাকি আপুর সাথে। ইলা বেগম মৃদু হেসে বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি থাকছি, তুমি যাও। মেহরিন আর কিছু বলার মতো মেয়ে নয়, চুপচাপ বেরিয়ে গেল। পেছনে শাশুড়ি বউয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। মেহরিন রুমে সে লাইট অফ দেখলো, ড্রিম লাইটও বন্ধ, কিচ্ছু দেখা যাচ্ছে না, হাতে নেই মোবাইল। সে দরজা হাতড়ে কোনো রকম একটু এলো। রুমের মধ্যিখানে এসে মেহরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেলো। চমকে উঠল মেহরিন। ভূতের ভয় আগে থেকে রয়েছে মেয়েটার। সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগলো, আব্রাহাম, ভূত। এই এই চুপ বেয়াদব মেয়ে, জাস্ট স্টপ স্টুপিড মেয়ে। মেহরিন তখনও বলেই যাচ্ছিল। আব্রাহামের ধমক খেয়ে চুপসে গেল বেচারি। আব্রাহাম লাইট অফ করে রাগী চোখে মেহরিনের দিকে তাকালো। মেহরিন লজ্জায় মাথা নত করে নিল। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? রাত কয়টা বাজে দেখেছো? মানে আপুর সাথে। মেহরিন মিনমিন করে বলতেই যাচ্ছিল, তখন আবার আব্রাহাম ধমকে উঠল, বলল, এই তোতলাবানা, একদম ডিরেক্ট কথা বলবে। সহজ সরল মানুষ যেমন সবকিছু স্বাভাবিকভাবে নেয়, আবার কিছু কথা খুব গভীর দাগ কাটে তাদের মনে। আব্রাহামের ধমকের প্রতিটা কথায় হঠাৎ করে মেহরিনের মন খারাপ হলো। কিছু না বলে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো গুটিসুটি মেরে।
আব্রাহামের রাগ আরো বাড়লো বই কমলো না। দরজা বন্ধ করে এলো ঠাস করে। এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মেহেরিনের এবার খুব কান্না পেল। আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, যার জন্য সে এখন বিরক্ত তার উপর?